অবশেষে সামনে এলো সেই আলোচিত বাস দুর্ঘটনার আসল কারণ। জানা গেল বাস চালকের আসল পরিচয়। হ্যাঁ দর্শক, দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের বাসটি তলিয়ে যাওয়ার যে মর্মান্তিক দৃশ্য পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল, সেই ঘটনার সবচেয়ে বড় রহস্যের জট এবার খুলে গেছে। সাধারণত যখনই কোনো বড় সড়ক বা নৌ দুর্ঘটনা ঘটে, আমাদের সমাজের প্রথম আঙুলটি ওঠে চালকের দিকে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে নানা মুখরোচক গুঞ্জন। কেউ বলে চালক ঘুমিয়েছিলেন, কেউ বলে হেলপারের হাতে গাড়ি দিয়ে তিনি নিজে নিচে নেমেছিলেন, আবার কেউ দাবি করেন চালক ইচ্ছে করেই যাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়েছেন। গত 25শে মার্চের সেই ভয়াবহ ঘটনার পর সৌহার্দ্য পরিবহনকে নিয়ে ঠিক এমনটাই ঘটেছিল। ইউটিউব এবং ফেসবুকের পাতায় পাতায় রটে গিয়েছিল চালক নাকি পান খাওয়ার জন্য বাস থেকে নেমেছিলেন, আর সেই সুযোগে আনাড়ি হেলপার বাসটি চালাতে গিয়ে পদ্মার অতুল গহ্বরে নামিয়ে দিয়েছে। কিন্তু দর্শক, সত্য কি সত্যিই এতটা সরল, নাকি এই অপপ্রচারের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো হৃদয় বিদারক গল্প? খবরের গভীরে যাওয়ার আগে চলুন সেই বিভীষিকাময় মুহূর্তটির দিকে একটু ফিরে তাকাই। বাংলাদেশের ফেরিঘাটগুলোতে গাড়ি পারাপারের সময় একটি অত্যন্ত বিপজ্জনক কিন্তু প্রচলিত সংস্কৃতি আমরা সব সময় দেখে আসছি। অনেক সময় মূল চালক দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পড়েন। ফেরিতে ওঠার দীর্ঘ সিরিয়াল দেখে তিনি ভাবেন এইটুকু পথ তো হেলপারই পার করে দিতে পারবে। এই ভেবে চালক হয়তো একটু চা বিস্কুট খেতে বা বিশ্রাম নিতে নিচে নামেন, আর ঠিক সেই অনভিজ্ঞ হাতে স্টিয়ারিং পড়ার কারণেই ঘটে যায় বড় বড় দুর্ঘটনা। সেদিনও দৌলতদিয়া ফেরিঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় ছিল। বাসের ভেতর যাত্রীদের চোখে মুখে ছিল আপনজনের কাছে ফেরার তাড়া, কারো চোখে হয়তো ছিল ক্লান্তির ঘুম। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় দেশের পরিবহন ইতিহাসের অন্যতম এক বড় ট্র্যাজেডি। সৌহার্দ্য পরিবহনের সেই যাত্রীবাহী বাসটি যখন পন্টুন দিয়ে ফেরিতে ওঠার জন্য এগুচ্ছিল, তখন আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চোখের পলকে বাসটি পন্টুন থেকে ছিটকে গিয়ে সরাসরি উত্তাল পদ্মার উত্তাল স্রোতে তলিয়ে যায়। তীরে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ তখন চিৎকার করছিলেন, কিন্তু কারো কিছু করার ছিল না। চোখের সামনে জীবন্ত কতগুলো মানুষ পানির নিচে অদৃশ্য হয়ে যাওয়ার সেই দৃশ্য যারা সচক্ষে দেখেছেন, তারা আজও আতঙ্কে শিউরে উঠছেন। খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং দক্ষ ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। কিন্তু এই অভিযানের সমান্তরালে সাধারণ মানুষের মনে এবং সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছিল। সেদিন স্টিয়ারিং হুইলে আসলে কে বসেছিল? অভিজ্ঞ চালক নাকি স্রেফ একজন হেলপার? সোশ্যাল মিডিয়ায় একদল মানুষ নিশ্চিতভাবে দাবি করতে শুরু করেন যে এটি চালকের গাফিলতি। তাদের দাবি ছিল চালক বাসটি পন্টুনের ওপর রেখে নিচে নেমেছিলেন। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উদ্ধারকারী দলের চূড়ান্ত তদন্তে যে তথ্য বেরিয়ে এসেছে, তা এই সমস্ত সস্তা গুঞ্জনকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছে। সরকারি নথিপত্র এবং তদন্ত রিপোর্ট বলছে বাসটির স্টিয়ারিংয়ে কোনো অনভিজ্ঞ হেলপার ছিল না। বাসটি চালাচ্ছিলেন খোদ মূল চালক, যার নাম আরমান খান। মাত্র 31 বছর বয়সী আরমান খান কোনো সাধারণ আনাড়ি চালক ছিলেন না। তার ছিল সম্পূর্ণ বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং দীর্ঘ বছরের অভিজ্ঞতা। অর্থাৎ হেলপারের হাতে গাড়ি দেওয়ার যে থিওরি ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছিল, তা ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি আরমান নিজেই বাসটি চালাচ্ছিলেন, তবে কেন তিনি বাসটিকে নিয়ন্ত্রণ করতে পারলেন না? তিনি কি বাঁচতে পেরেছিলেন, নাকি তিনিও হারিয়ে গেছেন পদ্মার অতল অন্ধকারে? দর্শক, কল্পনা করুন তো, আপনি টিভিতে বা ইউটিউবে দেখছেন একটি বাস দুর্ঘটনায় পড়েছে, আর ঠিক সেই মুহূর্তে আপনার মনে হচ্ছে আপনার আদরের সন্তান বা ভাই হয়তো সেই বাস থেকে নেমে নিরাপদেই আছে। ঠিক এই মানসিক দোলাচলের ভেতর দিয়ে পার হচ্ছিল চালক আরমান খানের পরিবার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই স্বস্তির নিঃশ্বাসই একটু পর হয়ে দাঁড়ালো আজীবনের দীর্ঘশ্বাস। ঘটনার পরপরই যখন উদ্ধার অভিযান চলছিল, তখন ইউটিউব এবং ফেসবুকের কিছু ভিউ শিকারী চ্যানেল সম্পূর্ণ বানোয়াট এক খবর ছড়িয়ে দেয়। তারা দাবি করতে শুরু করে ফেরিতে ওঠার আগে বাসের চালক পান খাওয়ার জন্য নিচে নেমেছিলেন, আর চালক ছাড়াই বাসটি একা একা পদ্মা নদীতে গড়িয়ে পড়েছে। এই খবরটি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পশ্চিম খালখোলা গ্রামে আরমান খানের বাবার কানে পৌঁছায়। পিতা আরব খান যখন শুনলেন তার ছেলে বাস থেকে নেমে পান খাচ্ছিল, তখন শোকের সাগরে তিনি এক চিলতে আলোর দেখা পেলেন। তিনি ভাবলেন, যাক, আমার ছেলেটা তাহলে বেঁচে আছে, ও তো বাসে ছিলই না। পরিবারের সবাই পরম করুণাময়ের কাছে শুকরিয়া আদায় করতে শুরু করলেন। তারা ফোনের দিকে তাকিয়ে প্রহর গুনতে লাগলেন, কখন আরমান ফোন করে বলবে, বাবা আমি বেঁচে আছি, আমি ভালো আছি। কিন্তু তারা জানতেন না, এই খবরটি ছিল এক ভয়াবহ ডিজিটাল মিথ্যাচার। সময় যত গড়াচ্ছিল, আরমান খানের পরিবারের উৎকণ্ঠা ততই বাড়ছিল। কেন আরমান ফোন করছে না? সে কি পুলিশের ভয়ে লুকিয়ে আছে, নাকি ফোনের নেটওয়ার্ক নেই? ঠিক এই হাজারো প্রশ্নের ভিড়ে হঠাৎ বেজে উঠল আরমান খানের বাবার মোবাইল ফোনটি। তবে ওপাশে আরমানের সেই পরিচিত কণ্ঠস্বর ছিল না। ফোনটি ছিল প্রশাসনের একজন কর্মকর্তার। খুবই ভারাক্রান্ত কণ্ঠে ওপাশ থেকে জানানো হলো, আপনার ছেলেকে আমরা পেয়েছি, তবে জীবিত নয়। বাসের ভেতরের স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরা অবস্থায় আরমান খানের নিথর দেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। আক্ষরিক অর্থেই সেই মুহূর্তে আরব খানের পায়ের তলার মাটি সরে গিয়েছিল। যে মিথ্যা আশার উপর ভিত্তি করে তারা শুকরিয়া আদায় করছিলেন, সেই আশা বালির বাঁধের মতো মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল।
ডুবুরিরা জানিয়েছেন, আরমান খান পালানোর চেষ্টা করেননি। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার যাত্রীদের বাঁচানোর জন্য স্টিয়ারিং ধরে যুদ্ধ করে গেছেন। বাসের দরজা আটকে যাওয়ায় এবং পানির প্রবল চাপে তিনি বের হতে পারেননি। যে চালককে মানুষ সোশ্যাল মিডিয়ায় গাফিলতির দায়ে অভিযুক্ত করছিল, সেই চালক আসলে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার দায়িত্ব পালন করে গেছেন। এই মর্মান্তিক ট্র্যাজেডির সবচেয়ে বেদনার জায়গাটি হল, মাত্র ৩১ বছর বয়সী এই তরুণ চালকের ঘরে রয়েছে দুটি ফুটফুটে অবুঝ সন্তান। যে বাবা প্রতিদিন গাড়ি চালিয়ে বাড়ি ফিরে সন্তানদের মুখে খাবার তুলে দিতেন, সেই বাবা আজ একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো নিথর দেহ হয়ে বাড়ি ফিরলেন। দর্শক, আরমান খান তো একা যাননি, তার সাথে ওই সৌহার্দ্য পরিবহনের বাসে ছিল অসংখ্য সাধারণ যাত্রী, যাদের প্রত্যেকেরই ছিল আলাদা আলাদা স্বপ্ন এবং গন্তব্য। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই হৃদয় বিদারক ঘটনায় মোট মৃতের সংখ্যা ২৬ জনকে ছাড়িয়েছে। একটু ভেবে দেখুন, ২৬টি তাজা প্রাণ মানে ২৬টি আলাদা পরিবার, ২৬টি আলাদা স্বপ্ন, যা মাত্র এক মুহূর্তের ভুলে পদ্মার কালো জলে চিরতরে হারিয়ে গেছে। এখনো নদীর পাড়ে অনেক স্বজন তাদের প্রিয়জনের সন্ধানে প্রহর গুনছেন। কারোর মা হারিয়ে গেছে, কারোর সন্তান, আবার কারোর বা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি। চোখের জলে বুক ভাসাচ্ছেন তারা। কিন্তু পদ্মা যেন আজ বড়ই নিষ্ঠুর। ডুবুরিরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু স্বজনদের মনের সেই দগদগে ক্ষত সারিয়ে দেওয়ার ক্ষমতা কারো নেই। এই ট্র্যাজেডিটি আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে একটি বিশাল এবং কালো অধ্যায় হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে। এই পুরো ঘটনাটি আমাদের সমাজের একটি চরম ব্যাধিকে উন্মোচিত করে দিয়েছে। তা হল আমাদের নিরাপদ সড়ক ও নৌ পারাপার ব্যবস্থার ভয়াবহ অবনতি। বাংলাদেশের পরিবহন সেক্টর যেন এখন একটি অঘোষিত যুদ্ধের ময়দান। কখন কোথায় কার প্রাণ যাবে তার কোনো নিশ্চয়তা নেই। ফেরিঘাটের পন্টনগুলোর অবস্থা দেখুন, ফেরিতে ওঠার সেই বিশৃঙ্খল পরিবেশ দেখুন। এগুলো কি আধুনিক কোনো রাষ্ট্রের চিত্র হতে পারে? এর কোনো স্থায়ী সমাধান আজ পর্যন্ত কোনো প্রশাসন দিতে পারেনি। আর এভাবেই প্রতিনিয়ত ঝরে যায় শত শত পরিবারের শেষ সম্বলটুকু। আরমান খানের পরিবার আজ নিঃস্ব। তার দুটি ছোট সন্তান হয়তো এখনো জানে না তাদের বাবা আর কোনোদিন ফিরে আসবে না। আরমান হয়তো শেষ মুহূর্তে চেষ্টা করেছিলেন যাত্রীদের জীবন বাঁচাতে, কিন্তু বাসের যান্ত্রিক গোলযোগ নাকি পন্টনের পিচ্ছিল পথ তাকে সেই সুযোগ দেয়নি, তা এখন তদন্তের বিষয়। তবে আরমান যে ইচ্ছে করে বা বাস ফেলে পালিয়ে এমনটি করেননি, তার প্রমাণ তো তার নিথর দেহটি নিজেই। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই ভয়াবহ বাস দুর্ঘটনায় আসলে কার দায় সবচেয়ে বেশি? দোষ কি সেই চালকের, নাকি বাসের ইঞ্জিনের বা যান্ত্রিক ত্রুটির, নাকি দায়টা সেই অব্যবস্থাপনার যা আমাদের ফেরিঘাটগুলোকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে? একজন অভিজ্ঞ বাস চালক কি কখনো ইচ্ছে করে ২৬টি প্রাণ সহ নিজের জীবন এভাবে বিলিয়ে দিতে পারেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত।